সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো। আগের দিনগুলোর মতোই আজকে আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি আরেকটি ক্লাস নিয়ে। আশা করছি তোমরা নিয়মিত পড়াশোনা করছো এবং ভিডিওগুলো এনজয় করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছো। আজকে আমরা পড়বো ইংলিশ গ্রামার ন্যারেশন। আমরা জানি ন্যারেশনের আরেকটা নাম হলো স্পিচ। এটাকে বোঝার জন্য আমরা সহজভাবে করতে পারি, দ্য টিচার সেজ টু দ্য স্টুডেন্টস, টুডে উই আর গোয়িং টু লার্ন ন্যারেশন। হিয়ার দ্য টিচার narrates something and that is why this process is called narration. টিচার স্টুডেন্টকে বলছে টুডে উই আর গোয়িং টু লার্ন ন্যারেশন, আজকে আমরা ন্যারেশন শিখতে যাচ্ছি। তাহলে এখানে দেখো এটা হোয়াইট করে দেওয়া আছে, এই অংশটুকু আছে ইনভার্টেড কমার মধ্যে, এই অংশটুকু বাইরে আছে। তাহলে এই যে টিচার যে ন্যারেট করেছে, বর্ণনা করছে, এটার নামই হলো ন্যারেশন। তো এই যে ন্যারেশনটা এটা কীভাবে কাজ করে, তাহলে আপনারা প্রথমত জানলাম যে ন্যারেশন এর আরেকটা নাম হলো স্পিচ। তাহলে আমরা ন্যারেশনের অপর নাম স্পিচ বলবো। এবং ন্যারেশন কি? ন্যারেশন হলো যে কোনো কিছুর ন্যারেট করা, বর্ণনা করা। যেমন এখানে টিচার স্টুডেন্টকে বলছে টুডে উই আর গোয়িং টু লার্ন ন্যারেশন। তাহলে এই যে কথাটা আমরা বললাম, যে টিচার যে কথাটা বললো, এই যে বললো যে টুডে উই আর গোয়িং টু লার্ন ন্যারেশন, এই কথাটাই হলো ন্যারেশন। তো যদি আমরা দেখি ন্যারেশন বা স্পিচে দেয়ার আর টু পার্টস অফ ন্যারেশন। ন্যারেশনের দুটো পার্টস রয়েছে, দেয়ার আর টু টাইপস অফ ন্যারেশন। ন্যারেশনের দুই ধরনের ন্যারেশন রয়েছে। একটা হলো ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। এটাকে ডিরেক্ট ন্যারেশনও বলা যায়, আবার ডিরেক্ট স্পিচও বলা যায়, যেহেতু আমরা আগে বলেছিলাম ন্যারেশনের অপর নাম স্পিচ। আরেকটা নাম হলো ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ন্যারেশন দুই ধরনের, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে যদি আমরা স্পিচ বলি তাহলে ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। আমরা যদি এখানে দেখো এক নম্বর উদাহরণ আছে, কামাল সেজ আই অ্যাম রিডিং আ বুক। তো এখানে দেখো দুটো অংশ রয়েছে, কামাল যা বলেছে সেই কথাটা হুবহু ইনভার্টেড কমার মধ্যে দিয়ে সেভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু এটাই আমরা এভাবে বলতে পারি, কামাল সেজ দ্যাট হি ইজ রিডিং আ বুক। এখানে দেখো ইনভার্টেড কমা নেই, কিন্তু আমরা দেখো এই যে কমা ইনভার্টেড কমার জায়গায় একটা ড্যাট দিয়ে যোগ করা হয়েছে। আর পরের অংশগুলো দেখো যে আই অ্যাম রিডিং আ বুক, এখানে এই যে আইটাকে কামাল। তাহলে এখানে কামাল যা বলেছিল সেটাই কামাল বর্ণনা করেছে, আর এখানে আমরা কামাল যেটা বলেছে সেটা আমার নিজের ভাষায় বলছি, যে কামাল সেজ দ্যাট হি ইজ রিডিং আ বুক। এই যে ন্যারেট করা হলো, এটা কি বলা হয়? ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন। আবার দুই নম্বর দেখো বলা হচ্ছে হাউ আর ইউ, কামাল সেই টু মি। এখানে দেখো এখানে ইনভার্টেড কমা অংশটা পরে ছিল, এখানে প্রথমে চলে আসছে, বাট শেষে আছে দেখো কামাল সেই টু মি, কামাল আমাকে বলে। তাহলে এখানে কামাল আস্কড মি, তাহলে এখানে কামাল, এই যে আমরা দেখি যে এটা কোশ্চেন, প্রশ্ন করা। আমরা জানি যে প্রশ্ন করা ইংরেজিতে আস্কড বলে। তাহলে এখানে এই সেট, দেখো এখানে সেজ থাকার কারণে এখানে আমরা সেজই লিখেছিলাম, প্রেজেন্ট টেন্সই আছে, বাট এখানে সেট টুর জায়গায় আমরা লিখলাম আস্কড। কারণ কি, এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং আস্কড দিয়ে আমরা প্রশ্ন করি, সেই জন্য আমরা আস্কড লিখেছি, আর সেট টুর জায়গায় সেটি ব্যবহার করা হয়েছে। এখানে দেখো এখানে আমরা দ্যাট দিয়ে যোগ করেছিলাম কমা ইনভার্টেড কমার কারণে, কিন্তু এখানে দেখো আমরা সেটা করিনি, এখানে আমরা কোনো কিছু ইউজ করিনি, জাস্ট হাউটা আছে, হাউটাই আছে। তার মানে যদি কখনো ইনভার্টেড এখানে ডাব্লিউএস কোশ্চেন থাকে তখন সেটাই থাকলে আর নতুন করে দ্যাটের প্রয়োজন হয় না। এখানে আর ইউ, আর কে, আর মানে মি, তাহলে এখানে বলছে মি, আই ওয়াজ দেন, হাউ আই ওয়াজ দেন। পরটা দেখে যদি বলা হয় ডোন্ট টক ইন দ্য ক্লাস, দ্য টিচার সেড। এখানেও দেখো প্রথমে এই কোটেশনটা প্রথমে রয়েছে আর নিচে পরে আছে এখানে স্পিকারের কথা। তাহলে দ্য টিচার ফরবেড, তাহলে এখানে ডোন্ট মানে নিষেধ করা, নিষেধ করা মানেই হলো ফরবেড। তো ফরবেড কি ফরবেড করেছে? টু টক, কথা বলতে নিষেধ করেছে। তাহলে সেই জন্য যে ডোন্টের জন্য আমরা এখানে ফরবেড লিখলাম, টু দিয়ে আমরা কমা ইনভার্টেড কমার জন্য এখানে যোগ করলাম, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেই জন্য টক ইন দ্য ক্লাস। বাকিটা আসছিল তাই। তাহলে আমরা এখানে পেলাম যে ন্যারেশন দুই ধরনের হয়, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন, একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনে দুটো পার্ট থাকে, একটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, একটা ইনভার্টেড কমার বাইরে থাকে, এবং ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় কোটেশন, এবং কোটেশনটা যেভাবে আছে সেভাবেই থাকে।
আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটা রয়েছে স্পিকার এবং লিসেনার যেটা থাকে সেটা সেন্টেন্সের শুরুতে থাকতে পারে, শেষেও থাকতে পারে। যেমন এখানে কামাল হলো স্পিকার আর মি হলো লিসেনার। এটাই যখন আমরা ইনডাইরেক্ট করছি তখন কি হচ্ছে যে কামাল, প্রত্যেকটা ইনডাইরেক্ট সেন্টেন্স দেখো স্পিকার শুরুতে চলে আসছে, এবং সেন্টেন্সের অর্থ অনুসারে আমরা কখনো সেজ ব্যবহার করেছি, কখনো আস্কড ব্যবহার করেছি, কখনো ফরগেট ব্যবহার করেছি। কারণ কি, সেন্টেন্সের অর্থ অনুসারে এই যে ধরনের পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনগুলোই যখন আমরা কোটেশনের মতোই থাকে ইনভার্টেড কমার মধ্যে, তখন সেটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। আর যখন এই কোটেশনটা তুলে দেওয়া হয় এবং বর্ণনা করে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে ন্যারেশন বা স্পিচ দুই ধরনের, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন, একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনে কোটেশন যেভাবে আছে সেভাবেই থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটাকে বর্ণনা করে দেওয়া হয়। ডাইরেক্ট ন্যারেশনে স্পিকার লিসেনার কোটেশনের পরে থাকতে পারে, শুরুতেও থাকতে পারে, কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশন সবসময় স্পিকার এবং লিসেনার সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করতে হবে। তাহলে আমরা এটার প্রাথমিক ধারণা পেলাম ন্যারেশন সম্পর্কে। এবার দেখো আমরা বলবো দেয়ার আর টু পার্টস ইন এ ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের দুটো পার্ট আছে, যেটা আমরা একটু মধ্যে বলেছি। তারপরে দেখো দ্য টিচার সেজ টু দ্য স্টুডেন্টস টুডে উই আর গোয়িং টু লার্ন ন্যারেশন। এখানে এই অংশটুকু একটা অংশ, এটা আরেকটা অংশ। তাহলে ডিরেক্ট ন্যারেশনের দুটো পার্ট রয়েছে, একটা হলো এটা আর একটা হলো এটা। আর এই প্রথম যে অংশটুকু রয়েছে দেখো, যেটা হলুদ বা ইয়েলো করে দেওয়া হয়েছে, সেটার নাম হলো রিপোর্টিং স্পিচ। দ্য টিচার সেজ টু দ্য স্টুডেন্টস, এই অংশটার নাম হলো রিপোর্টিং স্পিচ। তোমরা এগুলো খেয়াল করবা, কারণ আমরা পরবর্তীতে এই ধরনের ভাষা ব্যবহার করব, যে রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ। তখন তোমাকে বুঝতে হবে যে কোনটাকে রিপোর্টিং স্পিচ বলা হয়। তাহলে ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার মধ্যে যেগুলো থাকা হয় সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। যেমন এখানে আছে টুডে উই আর গোয়িং টু লার্ন ন্যারেশন। তাহলে এখানে আমরা পেলাম কি, ডাইরেক্ট ন্যারেশনে দুটো পার্ট থাকে, একটা পার্টের নাম হলো রিপোর্টিং স্পিচ, যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে, আর হলো রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। তার মানে এটা কোটেশন। এখন আমরা যে ভাষাগুলো এখানে ব্যবহার করলাম ন্যারেশনে, দেখো ফার্স্ট পার্টের মধ্যে যেটা ছিল দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, এই যে প্রথম পার্টটার ভিতরে আমরা কয়টা পার্ট পেলাম, এই যে স্পিকার, টিচার হলো স্পিকার, আর সেড টু যেটা, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, এটা হলো লিসেনার। তাহলে এখানে তিনটা অংশ পেলাম, স্পিকার, রিপোর্টিং ভার্ব, লিসেনার। তাহলে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এখানে একজন স্পিকার থাকবে এবং একজন শ্রোতা থাকবে, কারণ আমরা কথা বললে একজনকে শুনতে হয়, যে বলে সে হলো স্পিকার, আর যে শুনে সে হলো লিসেনার। তাই এখানে টিচার বলছে তাই টিচার স্পিকার, স্টুডেন্ট শুনেছে তাই স্টুডেন্ট হলো লিসেনার। একইভাবে দ্বিতীয় পার্টে যদি আমরা যাই, সেকেন্ড পার্টে টুডে উই আর গোয়িং টু লার্ন ইংলিশ। এখানে দেখো টুডে উই আর গোয়িং টু লার্ন ইংলিশ, এখানে টুডেটা না দেখে আমরা প্রথম দেখো সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি, উই, সাবজেক্ট হলো উই। আর গোয়িং এটা হলো রিপোর্টেড ভার্ব। এই যে আর ভার্বটা, এটা রিপোর্টেড ভার্ব, কারণ আর দিয়ে আমরা অ্যাকচুয়ালি মূলত এটা খেয়াল করবো এই কারণে যে এই আর দিয়ে টেন্সটা বুঝে। এখানে আর দিয়ে আমরা প্রেজেন্ট টেন্স বুঝেছি, গোয়িং দিয়ে আমরা টেন্স বুঝিনি, বাট আর দিয়ে আমরা বুঝি এটা প্রেজেন্ট টেন্স। বাট যখন আমরা বলি আর গোয়িং তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝাই। আর বাকি যেটা আছে টু লার্ন ন্যারেশন, এটাকে আমরা এক্সটেনশন হিসেবে ধরেছি, মানে অতিরিক্ত। এখানে অবজেক্ট থাকতে পারে, আরও অনেক 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 কথাবার্তা থাকতে পারে, বাট এখানে মূল জিনিসটা হলো সাবজেক্ট এবং রিপোর্টেড ভার্ব। এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা সাবজেক্ট পেলাম উই, রিপোর্টেড ভার্ব হলো আর। কিন্তু এখানে দেখো টুডে আছে, তো টুডে একটা অ্যাডভার্ব, এটা এগুলো থাকবে যেভাবে সেভাবে দেখবো আমরা। এরপর আছে পাঞ্চুয়েশন মার্কস ইউজ করা, দেখো এখানে কমা ব্যবহার করা হয়েছে, ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে। তাহলে কমা, ইনভার্টেড কমা, তাহলে আমরা এখানে চিনলাম স্পিকার কি, রিপোর্টিং ভার্ব কি, লিসেনার কি, সাবজেক্ট কোনটাকে বলা হয়, রিপোর্টেড ভার্ব কোনটাকে বলা হয়, এক্সটেনশন কোন অংশটুকু বলা হয়, কমা কোনটা, ইনভার্টেড কমা। এই কথাগুলো আমরা মনে রাখবো, কারণ এই ল্যাঙ্গুয়েজগুলো, যে ল্যাঙ্গুয়েজ উই নিড টু নো, এই ল্যাঙ্গুয়েজটা আমাদের জানতে হবে, ভাষাগুলো, এই শব্দগুলো আমাদের জানতে হবে, কারণ আমরা পরবর্তীতে যখন কথা বলবো তখন এইগুলো নিয়ে কথা বলবো। যেমন দেখো ওয়েন রিপোর্টিং ভার্ব ইজ প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্ব, এই যে দেখো এখন রিপোর্টিং ভার্ব বলছি, তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা, যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে। তখন কি হয়, যখন এই রিপোর্টিং ভার্ব, যেমন এখানে সেজ টু আছে, সেজ টু আছে, সেজ টু আছে, সেজ টু আছে, যখন থাকে তখন কি হয়, ডাইরেক্টে কি হয়, ইনডাইরেক্টে কি হয়। দ্য টিচার সেজ টু দ্য স্টুডেন্টস গুড মর্নিং, তাহলে দ্য টিচার উইশেস দ্য স্টুডেন্টস গুড মর্নিং। তাহলে এখানে উইশেস, এখানে দেখো সেজ টু প্রেজেন্ট টেন্স আছে, আমরা এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। একইভাবে দ্য স্টুডেন্ট সেজ টু দ্য টিচার গুড মর্নিং স্যার, এখানেও দেখো সেজ টু ব্যবহার করেছে প্রেজেন্ট টেন্স। দ্য টিচার রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি শব্দটা মূলত স্যারের কারণে ব্যবহার করা হয়েছে। তো উইশেস, এখানে উইশেস ব্যবহার করা হয়েছে, উইশ করেছে সেই জন্য আমরা উইশেস ব্যবহার করেছি, প্রেজেন্ট টেন্সে আছে। দ্য টিচার সেজ টু দ্য স্টুডেন্টস হাউ আর ইউ নাও, এখন দেখো বলা আছে দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস হাউ দে আর নাও, তাহলে এখানে আস্ক ব্যবহার করেছি, কেন, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা আস্ক ব্যবহার করেছি,
কারণ কোশ্চেন করা হয়েছে, আস্ক দিয়ে মূলত কোশ্চেন করা হয়। এগুলো দুটো উইশ করেছিল, গুড মর্নিং একটা উইশ, এটা একটা উইশ, এখানে উইশের ব্যবহার করা হয়েছে, বাট সেজ টু আস এখানে আস্ক ব্যবহার করা হয়েছে। এবং দেখো আর এখানে ভার্ব যেটা রয়েছে, ভার্বটা ছিল এখানে যে আর এর ভার্ব দেখো আর এ রয়েছে, এটা কিন্তু পরিবর্তন হয়নি, খেয়াল রাখবে কিন্তু এটা। এবং নাও কোনো পরিবর্তন হয়নি, তার মানে এখানে পরিবর্তন হয়েছে এইগুলো এই যে এই পরিবর্তনগুলো হয়েছে, আর এখানে আমরা যোগ করে দিয়েছি। দ্য স্টুডেন্ট সেজ ফাইন স্যার, এখানে দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি, এখানে স্যার আছে যেহেতু এই জন্য রেসপেক্টফুলি, আর যেহেতু উত্তর দিয়েছে, প্রশ্নের উত্তর দিয়েছে, সেই জন্য লিখছে রিপ্লাইস। এবং এখানে দেখো দে আর ফাইন, এই দে আর ফাইনটা এখানে কিন্তু লেখা ছিল না, এখানে লেখা ছিল ফাইন স্যার। তার মানে এখানে এই ধরনের সেন্টেন্স আমরা ডায়ালগের মধ্যে ব্যবহার করি, কিন্তু যখন আমরা ইনডাইরেক্টলি লিখবো তখন আমাদের পুরো সেন্টেন্সটা লিখতে হবে। লেখছে ফাইন, ফাইন দ্যাট মিনস দে আর ফাইন। এখানে মানে কথাটা এরকম, দ্য স্টুডেন্ট সেজ উই আর ফাইন স্যার। উই আর ফাইন পুরোটা লেখে না, ডায়ালগ আমরা জানি যে এরকম কথা বলে কমপ্লিট অর্থ মিনিং প্রকাশ করে। তাহলে আমরা এখানে পেলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয়, তাহলে এই রিপোর্টিং ভার্বগুলো যখন ইনডাইরেক্ট করা হচ্ছে তখন ভার্বের এই টেন্সটা পরিবর্তন হচ্ছে না, কিন্তু ভার্বগুলো পাল্টে যাচ্ছে অর্থ অনুসারে। যেমন সেইজের জায়গায় এখানে হলো উইশেস, সেইজের জায়গায় হলো উইশেস, এখানে সেইজের জায়গায় হলো আস্ক, এখানে সেইজের জায়গায় হলো রিপ্লাইস। তাহলে তোমরা আসলে বুঝতে পারছো যে রিপোর্টিং ভার্ব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন যায় তখন অর্থ অনুসারে ভার্বগুলো পাল্টে যায়, কিন্তু এই ভার্বগুলোর যে টেন্সগুলো আছে সেগুলো পাল্টায় যায় না। আবার একইভাবে যেগুলো ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বগুলো, যে ফাইনাইট ভার্বগুলো রয়েছে সেগুলোও কিন্তু পাল্টায় না, দেখো সেগুলো টেন্সও পাল্টায়নি, ভার্বও পাল্টায়নি। যদি আমরা দেখি এখন এখানে রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সের হয় তখন কি হয়, তখন এই জিনিসগুলো আগেরটা খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে সেট টু জায়গায় উইস্ট হয়ে গেছে, মানে সেট টু পাস্ট টেন্স ছিল তাই উইস্ট হয়ে গেছে, এখানে সেট টু পাস্ট টেন্স ছিল তাই উইস্ট হয়ে গেছে, এখানে সেট টু ছিল তাই আস্কড হয়ে গেছে। আর এখানে দেখো আর ছিল প্রেজেন্ট টেন্স, সেই জন্য এখানে ওয়্যার হয়ে গেছে। তার মানে কেন পাল্টা গেল, কেন? এই পাশে পাস্ট টেন্স হওয়ার কারণে। এই পাশে যখন প্রেজেন্ট টেন্স থাকে তখন এই পাশে এই ভার্বগুলো চেঞ্জ হবে না, ভার্বের টেন্স পাল্টাবে না। তাহলে সেট টু জায়গায় এখানে আস্কড হয়েছে, যেমন ঠিক একইভাবে আর এর জায়গায় এখানে ওয়্যার হয়ে গেছে, মানে এখানে পাস্ট টেন্স ঠিকই আছে, পাস্ট টেন্স ঠিকই আছে, কিন্তু এই পাস্ট টেন্স হওয়ার কারণে রিপোর্টিং ভার্বটা এখানে আরটা ওয়্যার হয়ে গেছে এবং নাওটা দেন হয়ে গেছে। তার মানে এইটা এক ধরনের পরিবর্তন। নাওটা একটা অ্যাডভার্ব, তো অ্যাডভার্বিয়াল যেগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যায় যখন এই পাশে পাস্ট টেন্স হয়, তখন প্রেজেন্ট টেন্স হলে আর পাল্টায় না। আবার এখানে সেইট আছে, এখানে দেখো রিপ্লাইড হয়েছে, পাস্ট টেন্স হয়ে গেছে। আবার ঠিক একইভাবে ওখানে আমরা লিখছিলাম উই আর, এখানে লিখছি উই দে, এখানে লিখছিল দে আর ছিল, এখানে দে ওয়্যার আছে। যদি একটু উল্টো দিকে আমরা দেখি তাহলে দেখো এখানে সেয়াস আর ছিল, রিপ্লাইস ছিল, আর ছিল, আস ছিল, উইশেস ছিল, বাট সেটাই এখন উইশড, আস্কড, ওয়্যার, দেন, রিপ্লাইড, ওয়্যার এগুলো হয়েছে। তাহলে আমরা জানলাম এখান থেকে যখন প্রেজেন্ট টেন্স হয় তখন এই ভার্বের টেন্সগুলো প্রেজেন্ট টেন্সই থাকে রিপোর্টিং ভার্বে, কিন্তু অন্য ভার্বগুলো পরিবর্তন হয় না। কিন্তু যখন এটা পাস্ট টেন্স হয় তখন এটাও পাস্ট টেন্স হয়, এবং সাথে সাথে কোটেশনের মধ্যে যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোরও টেন্স পরিবর্তন হয়ে যায়, যেমন এখানে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স হয়ে গেল। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের ভিতরে যেখানে বেশ কিছু তফাৎ আছে সেগুলো। তো এখন আমরা দেখবো যে চেঞ্জেসগুলো কীভাবে হয়, যে ডাইরেক্ট টু ইনডাইরেক্টে যে চেঞ্জেসগুলো হয়, এই সেই চেঞ্জেসগুলো রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়। আমরা দেখেছি অর্থ অনুসারে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়, কিন্তু এটা টেন্স কিন্তু পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্বের অর্থ পরিবর্তন হয় কিন্তু টেন্স পরিবর্তন হয় না। যেমন ধরেন সেইজ উইশেস, তাহলে ভার্ব পাল্টে গেছে অর্থ অনুসারে কিন্তু টেন্স পাল্টায় নাই। এখানে সেইড উইশড, তার মানে কি টেন্স পাল্টায় না কিন্তু অর্থ অনুসারে ভার্বটা পাল্টে গেছে, সেই জন্য রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয় কি অনুযায়ী, অর্থ অনুসারে, কিন্তু টেন্স পাল্টাবে না। কমা ইনভার্টেড কমা পাল্টে সেখানে আমরা কানেক্টর ইউজ করেছি, যেমন ধরো এখানে ব্যবহার করা হয়েছে হাউ দিয়ে করেছি, এখানে আমরা দ্যাট দিয়ে যোগ করেছি। তার মানে এই ধরনের কমা ইনভার্টেড কমাগুলো কানেক্টর দিয়ে আমরা পরিবর্তন করে ফেলবো। পার্সন পরিবর্তন আমরা দেখেছি, পার্সন পরিবর্তনগুলো কীভাবে হলো, যেমন এখানে বলেছিল এখানে যে দে হয়ে গেল, কীভাবে এখানে দে বলছে ইউ, এখানে হয়ে গেল দে, তাহলে ইউটাকে সেকেন্ড পার্সন মানে স্টুডেন্টস, এই জন্য পার্সন পরিবর্তন বলে দে হয়ে গেছে। রিপোর্টেড ভার্ব ভার্বের পরিবর্তন আমরা দেখেছি যে এখানে যেমন আর ছিল ওয়্যার হয়ে গেছে, তার মানে কি প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়ে যায়। এই জিনিসগুলো এখানে পরিবর্তন হয়েছে। অ্যাডভার্বিয়াল পরিবর্তন হয়েছে, যেমন এখানে নাও হয়ে গেছে দেন, তারপর অ্যাডভার্বিয়ালগুলো পরিবর্তন হয়েছে। তাহলে আমরা দেখলাম যে এখানে প্রথমত রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়, কমা ইনভার্টেড কমাগুলো পরিবর্তন হয়ে যায়, পার্সন পরিবর্তন হয়, রিপোর্টেড ভার্ব পরিবর্তন হয়, অ্যাডভার্বিয়াল পরিবর্তন হয়। কখন? যখন আমরা ডাইরেক্ট থেকে ইনভার্ট করছি। এখন যদি আমরা দেখি যে এই পরিবর্তনগুলো আমরা যদি দেখি,
তাহলে আমাদের ডাইরেক্টলি রিলেট করার সময় আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে এক রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়, কমা ইনভার্টেড কমাগুলো পরিবর্তন করে দিতে হবে, সেখানে কানেক্টর ব্যবহার করতে হবে, পার্সনগুলো পরিবর্তন হয়, রিপোর্টেড ভার্বগুলো পরিবর্তন হয় এবং অ্যাডভার্বের পরিবর্তন হয়। এখন বলা হচ্ছে যে হোয়াই টু চেঞ্জ, এগুলো চেঞ্জ কেন করা হয়, আমরা যেটা চেঞ্জগুলো করবো কেন করবো? টু ন্যারেট সামওয়ানস কোটেশন অর টু ন্যারেট আ ডায়ালগ বাই এ ন্যারেটর। একজন ন্যারেটর যখন কারো কোটেশন বা কারো ডায়ালগ যখন পরিবর্তন করে সেই জন্যই পরিবর্তন, কারণ ডায়ালগের মতো রাখলো না, এটা যখন ন্যারেট করে তখন এটা পরিবর্তন হয়। দ্য ন্যারেটর ইজ দ্য পার্সন হু স্পিক্স অর রাইটস ইট। ন্যারেটর হলো ব্যক্তি যেটা লেখে। তাহলে পরিবর্তনটা কেন হয়? যে কোনো একটা ডায়ালগকে বা কোনো একটা কোটেশনকে নিজের মতো করে বর্ণনা করার জন্য ন্যারেটর যখন বর্ণনা করে এই জন্যই এই পরিবর্তনগুলো হয়। এখন বলছে হাউ টু চেঞ্জ চেঞ্জেস। চেঞ্জেসগুলো আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো কীভাবে পরিবর্তন হয়। যেমন রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় বলেছিলাম যে ভেরি অফেন ভার্ব উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য মিনিং বাট ইউ ক্যান নট চেঞ্জ দ্য টেন্স অফ এ রিপোর্টিং ভার্ব। টেন্স পরিবর্তন করতে পারবো না, যেটা আমরা বলেছিলাম। অ্যাসার্টিভ যদি সেট থাকে তাহলে সেই হয় অথবা টেল হয়, আর সেট থাকলে সেট বা টোল্ড হবে। ইন্টারোগেটিভে যদি সে থাকে তাহলে আস্ক হয়, আর যদি সেট থাকে তাহলে আস্কড হয়। ইম্পারেটিভে যদি সেট থাকে তাহলে রিকোয়েস্টেড হতে পারে, অর্ডার হতে পারে, ফরওয়ার্ড হতে পারে, প্রপোজড হতে পারে। অপটেটিভে সেট থাকলে উইশড হয় অথবা প্রেড হয়। এক্সক্লামেটরিতে সেট বা এক্সক্লেমড উইথ জয় বা সরো হয়। তাহলে এখানে আমরা 5 ধরনের সেন্টেন্সের দেখতে পেলাম যে কখনো সেট হয়, কখনো আস্কড হয়, কখনো রিকোয়েস্টেড, অর্ডার, ফরওয়ার্ড, প্রপোজড, কখনো উইশড, কখনো প্রেড, কখনো এক্সক্লেমড উইথ জয়, কখনো সরো এভাবে ব্যবহৃত হয়। এছাড়া পার্সন পরিবর্তনগুলো কীভাবে হয়? পার্সন পরিবর্তনটা আমরা যেগুলো দেখেছি যে ওই জায়গায় ওর জায়গায় ওই দে হয়ে গেছে। তো পার্সন পরিবর্তনটা আসলে হয় কি, যদি ফার্স্ট পার্সন হয়, মানে ধরো আই, উই, মি, যেগুলো যদি থাকে তাহলে সেগুলো স্পিকার অনুযায়ী পরিবর্তন, মানে স্পিকারে পার্সনকে অনুসরণ করবে। ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করবে? স্পিকারকে। আর সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করবে? লিসেনারকে। থার্ড পার্সন কাকে অনুসরণ করবে? এটা সাধারণত পরিবর্তন হয় না। কানেক্টর হিসেবে আমরা দ্যাট ব্যবহার করবো অথবা টু ব্যবহার করবো অথবা ডাবল ডিসকাশন ব্যবহার করবো। আমরা ইতিমধ্যে দ্যাটের ব্যবহার দেখেছি, টুর ব্যবহারও দেখেছি এবং ডাবল ডিসকাশনের ব্যবহারও দেখেছি, কিন্তু ইফের ব্যবহারটা আমরা দেখিনি। মানে যেখানে ডাবল ডিসকাশন থাকবে না সেখানে আমরা ইফ ব্যবহার করবো। আর ইউজড কানেক্টরস টু কানেক্ট দ্য টু পার্টস অফ এ ডাইরেক্ট নারেশন। অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ এই সবগুলো সেন্টেন্স, ধরো অ্যাসার্টিভ সেন্টেন্সেও দ্যাট বসে, ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সেও দ্যাট বসে, এক্সক্লামেটরি সেন্টেন্সেও দ্যাট বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট বসে। তবে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো লেট যুক্ত আছে, লেট যুক্ত যেগুলো থাকবে, লেট থাকলেই সেখানে আমরা দ্যাট দিয়ে যোগ করবো। তাহলে দেখো 4 রকমের সেন্টেন্স আছে যেখানে দ্যাট দিয়ে যোগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট দিয়ে যোগ করা যাবে, অপটেটিভ সেন্টেন্স দ্যাট দিয়ে যোগ করা যাবে, এক্সক্লামেটরি সেন্টেন্স দ্যাট দিয়ে যোগ করা যাবে, ইম্পারেটিভ সেন্টেন্স লেট যুক্ত থাকলে সেটাও দ্যাট দিয়ে যোগ করা যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ডাবল ডিসকাশন দিব অথবা ইফ দিব। যদি ডাবল ডিসকাশন থাকে তাহলে ইফের দরকার নেই, আর যদি ডাবল ডিসকাশন না থাকে তাহলে আমরা ইফ দিয়ে যোগ করে দেবো। আর ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো লেট ছাড়া যে শুধু ইম্পারেটিভ সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোতে আমরা টু দিয়ে যোগ করবো। তাহলে আমরা এখানে দেখো 3টে পেলাম যে রিপোর্টিং ভার্ব কীভাবে পরিবর্তন করতে হয়, পার্সন কীভাবে পরিবর্তন করতে হয়, কানেক্টর কীভাবে পরিবর্তন করতে হয়। এছাড়া আরও আছে চেঞ্জেস, যেমন রিপোর্টেড ভার্ব পরিবর্তন আমরা বলেছিলাম যে দ্য ফাইনাইট ভার্বস অফ রিপোর্টেড স্পিচ উইল বি চেঞ্জ লাইক দ্যাট। এই V1 থেকে V2 হয়ে যাবে। এটা হলো ইনভার্টেড কমার মধ্যে যে ফাইনাইট ভার্বটা থাকবে সেই ভার্বটা পরিবর্তন যদি V1 থাকে, V1 মানে প্রেজেন্ট টেন্স থাকলে সেটাকে পাস্ট টেন্স করে দিতে হবে। আর যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, মানে পাস্ট টেন্স থাকে, তাহলে সেটাকে হেড প্লাস ভিতরে করতে হবে। তারপরে হেড প্লাস ভিতরে তাহলে আর পরিবর্তন করার দরকার নেই। মানে এখানে শুধু পরিবর্তনগুলোর কথাই বলা হয়েছে, বাকি যেগুলো আছে সেগুলো পরিবর্তন হবে না। তাহলে V1 থাকলে V2 করবো, V2 থাকলে হেড প্লাস ভিতরেই করবো। এইটারই পদ্ধতি আমরা যেটা জেনেছি আগে, যে প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্ট হয়। এটাই হলো সেটা, পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্ট টেন্স হলো। আর পাস্ট কন্টিনিউয়াস হলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, এই যে হেড প্লাস V3 হয়ে যাবে V থাকলে। আর যদি সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় বা পারফেক্ট টেন্স হয় তাহলে আর পাল্টাবে না। শ্যাল বা উইল থাকলে উড হয়ে যাবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। কিন্তু যদি উড থাকে তাহলে কি হবে? উড, শুড, কুড, মাইট, হ্যাড টু এগুলোর পরিবর্তন হবে না, এগুলো অপরিবর্তিত থাকবে। মানে পরিবর্তনগুলো এখানে দেখানো হলো। অ্যাডভার্বিয়ালস যে চেঞ্জগুলো হয় সেগুলো আমরা নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, এটসেট্রা। এবার এগুলোর ক্ষেত্রে তোমরা একটু বইয়ের সাহায্য নেবে। বই একটা পৃষ্ঠার মধ্যে অ্যাডভার্বিয়ালগুলো অল্প একটা চার্ট দেওয়া আছে, একটু দেখে নিবা। দেখলে সেখানে তুমি সবগুলো শব্দ পেয়ে যাবে।
ইউনিভার্সাল স্পিচ ক্যান নট বি চেঞ্জ। মনে রাখতে পারবে ইউনিভার্সাল ট্রুথ যেটা সবসময় সত্য কথা থাকে সেগুলো কিন্তু পাল্টানো যাবে না। যেমন বলা হলো দ্য ম্যান ইজ মর্টাল, বলা হলো কি ম্যান ইজ মর্টাল, তাহলে ম্যান ইজ মর্টাল হলে ম্যান ইজ মর্টালই থাকবে। এটা কখনোই এই ম্যানের জায়গায় পার্সন পরিবর্তন কিংবা ইজের জায়গায় পরিবর্তন এগুলো কোনো পরিবর্তন করা যাবে না। অল টাইপস অফ সেন্টেন্স উইল বি চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্সেস। তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে মনে রাখতে হবে 8 নম্বরটা। সেটা হলো যে সমস্ত সেন্টেন্স, এই যে 5 ধরনের সেন্টেন্স আমরা যে জানলাম, 5 ধরনের সেন্টেন্স সবগুলো সেন্টেন্সই যখন সেটা ইনডাইরেক্ট হবে তখন সবগুলো সেন্টেন্সই অ্যাসার্টিভ হয়ে যাবে। এগুলো আর কোনো মানে সবগুলো সেন্টেন্স শেষে ফুল স্টপ হবে, কোনো রকমের কোশ্চেন মার্ক, কোনো রকমের নোট অফ এক্সক্লামেশন এগুলো থাকতে পারবে না। তার মানে সবগুলো সেন্টেন্স কী হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে এবং প্রত্যেকটা সেন্টেন্স ইন্ডিভিজুয়ালি মিনিং প্রকাশ করবে। তাহলে আমরা এখানে হাউ টু চেঞ্জ দ্য চেঞ্জেসগুলো দেখলাম, যে কীভাবে চেঞ্জগুলো কীভাবে পরিবর্তন হয়, যে পরিবর্তনগুলো আছে সেভাবে কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা জানলাম। এখন কিছু উদাহরণ আমরা দেখি, তাহলে আমরা ক্লিয়ার হবো। অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন বললো মাই মাদার সেজ টু মি আই এম গোয়িং টু টিচ ইউ নাও। তো মাই মাদার সেজের জায়গায় টেলস হলো, সেজ টু এর জায়গায়, মেয়ের জায়গায় মি বসলো, কমা ইনভার্টেড কমার জায়গায় আমরা দ্যাট দিয়ে যোগ করলাম, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেই জন্য আমরা দ্যাট দিয়ে যোগ করলাম। আই মানে কি? আই মানে মাদার, মানে আই মানে ফার্স্ট পার্সন মানে স্পিকার মানে মাই মাদার, তাহলে মাই মাদার শি। এখানে আছে কি এম ছিল, আই পর এম, তাহলে শির পর ইজ হয়েছে। যেহেতু এটা টেলস প্রেজেন্ট টেন্স তাই এই ভাবে পরিবর্তন হয় না। ইজ গোয়িং টু টিচ ইউ, ইউটাকে মি, মানে ইউ মানে সেকেন্ড পার্সন লিসেনার মানে মি, সেই জন্য এখানে মি বসেছে নাও। তাহলে দেখো নাও পরিবর্তন হয় নাই এবং ইজও কিন্তু পরিবর্তন হয় নাই, কারণ এটা প্রেজেন্ট টেন্স ছিল সেই জন্য। কিন্তু যদি এটা পাস্ট টেন্স হয় দেখো তাহলে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। মাই মাদার সেড টু মি আই এম গোয়িং টু টিচ ইউ নাও। এখানে কিন্তু এই যে টেলসের জায়গায় টোল্ড হয়ে গেল, দ্যাটের জায়গায় দ্যাটই আছে, শির জায়গায় শি আছে, বাট ইজের জায়গায় ওয়াজ হয়ে গেছে এবং নাওর জায়গায় দেন হয়ে গেছে। তাহলে প্রেজেন্ট টেন্স হলে যে পরিবর্তনগুলো হয় এবং পাস্ট টেন্স হলে সেই পরিবর্তনগুলোর মধ্যে তফাৎটা হলো এখানে প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স ছিল প্রেজেন্ট টেন্স হয়েছে, পাস্ট টেন্স ছিল পাস্ট টেন্স হয়েছে। বাকি পরিবর্তন এখানে যা আছে সবই ঠিক আছে, কিন্তু ইজের জায়গায় এখানে ওয়াজ হয়ে গেছে, এখানে নাওর জায়গায় দেন হয়েছে। কারণ কি? এটা এসে পাস্ট টেন্স আছে সেই জন্য। ইনভার্টেড কমার ভিতরে এই যে ভার্বের পরিবর্তন এবং অ্যাডভার্বের পরিবর্তন যে হলো এটা হলো কিন্তু এই পাস্ট টেন্সের কারণে। প্রেজেন্ট টেন্স হলে কিন্তু এই পরিবর্তনগুলো হতো না। আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স যদি দেখি তাহলে রিনা সেড টু রফিক হাউ ডিড ইউ হেল্প মি স্টাডি। এখানে দেখো এই যে সেড টুর জায়গায় তাহলে আস্কড, যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তাহলে আস্কড ব্যবহার করলাম। তাহলে আমরা জানলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন টোল্ড ব্যবহার করি বা টেলস ব্যবহার করি, এখানে কিন্তু আমরা ইন্টিগ্রেটিভে সবসময় আস্কড ব্যবহার করি। এখানে কমা ইনভার্টেড কমার জায়গায় হাউ বসানো হয়েছে, কারণ কি হাউ আছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আমরা জানি কানেক্টর হিসেবে যোগ করে দেওয়ার জন্য, যদি ডাবলিস কোয়েশ্চেন থাকে সেটাই বসে। এখানে ডাবলিস কোয়েশ্চেন হলো হাউ, সেই জন্য হাউ বসেছে। এখানে একই রকমের দেখো মনে রাখবা কানেক্টরের পরেই সাবজেক্ট চলে আসবে। এখানে কিন্তু ডি দিয়ে প্রশ্ন করেছে সেই জন্য আমরা ইউ মানে সেকেন্ড পার্সন মানে রফিক, তাহলে হি, সেই জন্য আমরা হি লিখেছি আগে। এই দেখো এই যে ডি, এটা ভি2 হলে কি করতে হবে? হ্যাড প্লাস ভি3, তাহলে আমরা হ্যাড লিখলাম। আর ডিডের ভিতরে আমরা মূল ভাবের ভিতরে দেবো এই যে হেল্পের হেল্পড, কারণ কি ডিড দিয়ে আসলে এখানে কোশ্চেন করার জন্য এটা আসছে, এটা আসলে মূল ভাব নয়। তাহলে এখানে মূল ভাবের সাথে আমরা ভিতরে করে দিলাম। মি মানে এখানে সাবজেক্ট মানে রিনা, আর রিনা মানে হার, কারণ মিটা অবজেক্টিভ ফর্ম তাই হার হয়েছে। স্টাডি হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে, যেমন এখানে নাও দেন হয়েছে, এখানে স্টাডি দ্য প্রিভিয়াস ডে, অ্যাডভার্বের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এখানে দেখলাম যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের তফাৎটা হলো সেড টু জায়গায় আস্কড বসালাম, এখানে ইনভার্ট কমার এখানে দ্যাট বসিয়েছিলাম, এখানে দ্যাট না বসিয়ে আমরা হাউ বসিয়েছি। আর বাকি পদ্ধতি এখানে ইন্টারোগেটিভ করার জন্য যে অতিরিক্ত অক্সিলারি ভার্ব আছে সেটা সাবজেক্টের আগে বসে আমরা জানি, সেটা আমরা সাবজেক্টের পরে বসিয়েছি এবং সেই জন্য বাকি পরিবর্তন কিন্তু সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই আছে। তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারের মধ্যে তফাৎ হলো আস্কড ব্যবহার করবো, পাশাপাশি কানেক্টর হিসাবে ডাবলিস কোয়েশ্চেন ব্যবহার করা হয়েছে। পরটা যদি দেখি আই সে টু হার শ্যাল আই গো উইথ ইউ, এখানে দেখো আস্কড ব্যবহার করেছি আমরা, কোনো পরিবর্তন নাই। বাট এখানে ডাবলিস কোয়েশ্চেন হাউ ছিল তাই হাউ হয়েছে, বাট এখানে নাই, সেই জন্য আমরা ই বসিয়েছি। আবার এখানে শ্যাল দিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা আগে চলে আসছে, আমরা জানি কোশ্চেন করার জন্য অক্সিলারি আগে আসে, কিন্তু আমরা সাবজেক্টটা আগে লিখেছি আই। আই মানে আই ঠিকই আছে, তাহলে আই। আর শ্যাল হয়ে গেছে উড, মনে রাখবো শ্যালও উড হয়ে যায়, উইলও উড হয়ে যায়। গো উইথ ইউ মানে লিসেনার মানে হার, এখানে হার। তাহলে আশা করছি তোমরা অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের এখানে যে ব্যবহার পরিবর্তনগুলো আছে সেগুলো আগের সাথে মিলিয়ে দেখবে যে সেগুলো ঠিক আছে। পাশাপাশি এই দুটো সেন্টেন্সের মধ্যে তফাৎ কোথায়, সেটা তফাৎ মূলত দুটো জায়গায়। একটা হলো এই রিপোর্টিং ভার্বের এখানে আস্ক ব্যবহার করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কানেক্টর হিসেবে ডাবলিস কোয়েশ্চেন অথবা ইফ বসাতে হবে। আর এখানে খেয়াল করতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স তো সাবজেক্ট দিয়েই শুরু হলো, বাট ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তুমি সাবজেক্ট দিয়ে শুরু করবে এই।
আচ্ছা, আমরা আর কিছু উদাহরণ দেখি। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স যদি দেখি, মাই মাদার সেড টু মি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। মাই মাদার এখানে ডোন্ট নিষেধ করা হয়েছে, তাহলে এখানে ফরবিড ব্যবহার করেছি, সেড টু জায়গায় ফরবিড। আর এটা ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা কমা ইনভার্টেড কমার জায়গায় টু দিয়েছি, আর বাকিটা সব ঠিকই আছে। ইউর টাইম, মাই টাইম, এখানে পার্সন পরিবর্তন আগের মতোই আছে। দ্য টিচার সেড টু আস লেটস গো অন এ পিকনিক। এখানে দেখো পার্থক্যটা হলো একটি প্রস্তাব বোঝানো হয়েছে অর্থ অনুসারে। এখানে অর্থ অনুসারে ডোন্ট নিষেধ করার অর্থে ফরওয়ার্ড ব্যবহার হয়েছে, লেটস একটা প্রস্তাব হয়েছে, তাই প্রপোজ টু বসানো হয়েছে। মনে রাখবে এখানে প্রপোজ টু, প্রপোজের পরে টু বসে, আজ বসেছে। এই লেটস থাকলে আমরা বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস না থাকলে, লেট না থাকলে টু দিয়ে যোগ করবো, আর লেটস থাকলে, লেট থাকলে দ্যাট দিয়ে যোগ করবো। এখানে লেটস মানে লেট আস, এটা মনে রাখতে হবে। লেটস মানে লেট আস, ইজ আজ মানে উই, আর এরপরে আমরা শুড ব্যবহার করবো। তাহলে এটা মনে রাখতে হবে যে যদি লেটস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা প্রপোজ টু ব্যবহার করবো, দ্যাট দিয়ে যোগ করবো, এবং সাবজেক্ট উই এর পরে বা সাবজেক্ট যাই হয় তারপরে আমরা শুড বসাবো। মনে রাখবো এখানে শুড বসাবো। তাহলে এখানে আমরা যে ওই যে বলছিলাম যে ভি ওয়ান থেকে ভি টু করে দেবো, তাহলে এখানে যেমন গো আছে, গোতে ওয়েন করে দেবো না, আমরা গোকে ওয়েন না করে আমরা কি করবো, শুড লিখবো। সবসময় লেটস থাকলে আমরা সাবজেক্টের উপরে শুড বসাবো। তো আশা করছি ইম্পারেটিভ সেন্টেন্স বুঝছো। অপটেটিভ সেন্টেন্স দেখো, আই সে টু হার মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে এখানে দেখো আই সেড না, এখানে আল্লাহর কাছে প্রার্থনা বোঝায়। যদি আল্লাহ সৃষ্টিকর্তা থাকে আমরা প্রেড লিখবো, প্রেড। অপটেটিভ সেন্টেন্স আমরা জানি উইস্ট অথবা প্রেড ব্যবহার করি। এখানে প্রার্থনা করা হয়েছে, তাহলে আমরা প্রেড ব্যবহার করেছি। আর এখানে আমরা সবসময়ের জন্য এই দেখো সাবজেক্টের পরে মাইট বসাবো। সেখানে মে আসে আগে, পরে আমরা মাইট করে দিয়েছি এটাকে। কিন্তু অপটেটিভ সেন্টেন্সের নিয়ম হলো তোমার মে থাকুক বা না থাকুক তুমি সবসময় মাইটই লিখবে। এক্সক্লামেটরি সেন্টেন্সে তোমার আই সে টু হার হোয়াট আ গুড গার্ল ইউ আর, আই এক্সক্লেম টু উইথ জয় দ্যাট শি ওয়াজ এ ভেরি গুড গার্ল। এখানেই দেখো আই এক্সক্লেম টু উইথ জয় দ্যাট শি ওয়াজ এ ভেরি গুড গার্ল, এখানে এক্সক্লেম টু উইথ জয় ব্যবহার করা হয়েছিল। আগে আমরা বলেছিলাম এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ স্বর ব্যবহার করবো। জয় মানে আনন্দ, স্বর মানে দুঃখ। এখানে বলছে হোয়াট আ গুড গার্ল ইউ আর, এটা একটা আনন্দের কথা বলেছে, সেই জন্য এক্সক্লেম টু জয় হয়েছে। কমা ইনভার্টেড কমা দ্যাট দিয়ে যোগ করা হয়েছে। আর এখানে ওই যে সাবজেক্টের পরে ভি ওয়ান ছিল, আর ছিল, এই জন্য ওয়াজ হয়ে গেছে। আর এখানে হোয়াট আমরা জানি ট্রান্সফরমেশন তোমরা শিখেছো যে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে গেলে সেখানে এইভাবে সেই নিয়মটা এখানে ফলো করতে হবে। সেখানে আমরা শুধু এই যে হোয়াটের এই অ্যাডভার্বাল হিসেবে আমরা ভেরি ব্যবহার করেছি। তো আমি আশা করছি তোমরা এই যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি যে আমরা নিয়মগুলো দেখালাম এগুলো তোমরা বুঝতে পারছো। তো সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা এইগুলো আবার দেখবে, আবার দেখলে আরও ক্লিয়ার হবে। তারপর চলো আমরা কিছু দেখি, যে আরও কিছু সেন্টেন্স দেখি যে যেগুলো আসলে কীভাবে পরিবর্তন হয়। ন্যারেশন বা স্পিচ ফ্ল্যাশব্যাক আমরা যেগুলো করলাম একটু ফিরে দেখি কেমন হয়েছে। যেমন দ্য ম্যান সেজ টু এ ম্যান ওমেন কমা ইনভাইট কনভার্সে আই ডোন্ট ওয়ান্ট ইউ অ্যাজ মাই ফ্রেন্ড। তাহলে এখানে আমরা দেখাচ্ছি প্রথমে স্পিকার, তারপরে ভার্ব মানে রিপোর্টিং ভার্ব, তারপরে লিসেনার, কমা ইনভার্টেড কমা সাবজেক্ট ভার্ব, এখানে মানে এটা রিপোর্টেড ভার্ব, আর এটা হলো এক্সটেনশন। তার মানে এই পাশে এই অংশটুকু রিপোর্টেড স্পিচ আর এই পাশে হলো রিপোর্টিং ভার্ব। এই যে অংশটুকু দেখানো হলো, এই মাঝখানে কানেক্টর হলো, এটা যোগ করেছি। যেমন দ্য ম্যান সেজ টু এ ওম্যান, এখানে দ্য ম্যান সেজের জায়গায় আমরা টেস্ট লিখেছি, ওম্যানের জায়গায় ওম্যানই বসেছে, কমা ইনভার্টেড কমা দ্যাট বসেছে, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আইয়ের জায়গায় ই হয়ে গেল, ডোন্টের জায়গায় হয়েছে ডাজেন্ট, আর ওয়ান্টের জায়গায় ওয়ান্ট হয়ে গেল, কারণ ডোন্ট প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। ডাজেন্ট কারণ এখানে আই এর পরে ডোন্ট হয়, আর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডাজেন্ট হয়েছে। আর এখানে ইউর জায়গায় হার হয়ে গেছে, কারণ ইউ হলো সেকেন্ড পারসন, হলো ওমেন, তো ওমেনের জন্য হার বসানো হয়েছে। মাই ফ্রেন্ড মানে মাই মানে ম্যান লোক, তাহলে হিজ ফ্রেন্ড। তাহলে আমরা এই পরিবর্তনটা দেখতে পাবো, দ্য ম্যান টেলস এ ওম্যান দ্যাট হি ডাজেন্ট ওয়ান্ট হার অ্যাজ হিজ ফ্রেন্ড। আমরা যদি দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখি, দ্য ম্যান সেইট, এখানে দেখো সেজ টু এর জায়গায় সেট টু যখন হবে এখন টোল্ড হয়ে গেল, বাকি কিন্তু সব ঠিকই আছে। এখানে শুধু পার্থক্য দুই জায়গায়, এখানে হলো সেট টু জায়গায় হলো টোল্ড, আর এখানে ডোন্ট এর জায়গায় হয়েছে ডিডেন্ট, কারণ আমরা জানি ভি ওয়ান থাকলে ভি টু করা হয়। বাকি পরিবর্তনগুলো কিন্তু আগের মতোই আছে। যদি আমরা এভাবে দেখি দ্য ম্যান সেই টু ওমেন, তাহলে এখানে দেখো এখানে ডোন্ট দিয়ে প্রশ্ন করা হয়েছে, এখানে বলছে ডিডেন্ট। তাহলে ডিডেন্ট হলে কি হ্যাড নট, কারণ ডিডেন্ট হলো ভি টু, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে হ্যাড নট তো ছিল, নট দিয়েছো, আর ওয়ান্টেড ভি থ্রি হ্যাডেন্ট, ওয়ান্টেড হ্যাড নট ওয়ান্টেড, ডিডেন্ট ওয়ান্ট হ্যাডেন্ট ওয়ান্টেড। আর বাকি পরিবর্তন কিন্তু একই রকমের আছে। আমরা যদি 4 নম্বর উদাহরণটা দেখি, 4 নম্বরটা দেখো, দ্য ম্যান সেট, এখানে একই রকম আছে, এখানে ওয়ান্ট আছে, যে ওয়ান্ট আছে, যে ওয়ান্টটা হয়ে গেল কি ওয়ান্টেড, এই যে ভি ওয়ান আছে ভি টু হয়ে গেল। আবার এখানে দেখো
পরের 5 নম্বর উদাহরণে যদি দেখি ওয়ান্টেড একটা V2 ছিল, হ্যাড প্লাস V3 হয়ে গেছে, হ্যাড ওয়ান্টেড হয়ে গেছে। এখন যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখি, সেখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে হলো যে সেট টু, তাহলে সেট টুর জায়গায় কী ব্যবহার করা হয়েছে? আস্কড। সেট টুর জায়গায় কী ব্যবহার করলো? আস্ক। দেখো ভালো করে, সেট টুর জায়গায় আস্ক ব্যবহার করলো, এই যে আস্ক ব্যবহার করলো সেট টুর জায়গায়। তাহলে সেট টুর জায়গায় আস্ক ব্যবহার করছে কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার এখানে এই যে কমান্ড এখানে দ্যাট ছিল, আমরা আগেরটা এসার্টিভ দ্যাট ব্যবহার করেছি, এখানে এইটার বদলে আমরা ব্যবহার হয়েছে ইফ। তাহলে আগেরটুকুলার চেয়ে এখানে পরিবর্তন কি? এখানে আস্কড হয়েছে, এখানে সেট টোল ছিল আস্কড হয়েছে, দ্যাটের জায়গায় ইফ বসানো হয়েছে। এখানে এই যে আইটার জায়গায় আমরা হি হয়েছে, এটা আগে নেমে আসে কিন্তু ডু দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন করা হয়েছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, সেই জন্য দেখো এখানে ওয়ান্টেড হয়ে গেছে, ওয়ান্ট হয়ে গেছে, ওয়ান্টেড। তো এই ওয়ান্টেডটা আমরা আসলে ওয়ান্ট দেখে করিনি, আমরা করছি ডু দেখে, কারণ ডুতেই বোঝা যায় যে এটা প্রেজেন্ট টেন্স কিনা। তাহলে এখানে দেখো পরিবর্তন। পরেরটা যদি দেখো সেখানে দেখতে পাবে যে আস্ক দেখো ঠিকই আছে, ইফ ঠিকই আছে, একই পরিবর্তন, বাট এখানে ডিড দিয়ে প্রশ্ন করার কারণে এখানে এই যে এখানে ডিড দিয়ে প্রশ্ন করার কারণে এখানে ছিল ডু, এখানে হলো ডিড। এখানে দেখো সেই জন্য এখানে ওয়ান্টেড, এখানে হয়ে গেছে ওয়ান্টেড, হ্যাড ওয়ান্টেড। তাহলে আগের নিয়মই ছিল, এখানে হ্যাড ওয়ান্টেড হয়েছিল, এখানে হ্যাড ওয়ান্টেড হয়েছে, একই কিন্তু একই। 8 নম্বর যদি দেখি আমরা, এখানে দেখো ওয়েন আছে, একই পদ্ধতি, সবই এক। এখানে শুধু দেখানো হয়েছে যে এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে, সেই জন্য আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যোগ করেছি, আমাদের আর ইফের প্রয়োজন হয় নাই। আর এখানে যখন এই যে ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে, ডিড দিয়ে প্রশ্ন করার কারণে এখানে এই যে হ্যাড গট লেখা হয়েছে, কারণ ডিড V2 সেজন্য হ্যাড গট লেখা হয়েছে। এভাবে এর পরেরটা যদি আমরা লিখি, এখানে ওয়ার দিয়ে যোগ করা হয়েছে। আর এই যেমন শেল থেকে উড হয়ে গেছে, আমরা আগেই বলেছিলাম, তো উড হয়ে গেছে। কিন্তু দেখো এমনি ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, তাহলে সেখানে দেখো এখানে বলা হচ্ছে লেটস বা লেটাস, লেটাস তো একই রকমের হয়। সেখানে আমরা কিছুক্ষণ উদাহরণ দেখেছিলাম, সেখানে যদি লেটস থাকে তো প্রপোজড ব্যবহার করা হয়, দ্যাট দিয়ে যোগ করা হলো। আর এখানে আমরা দিয়ে লিখেছি, কারণ কি? আজ বলতে এখানে কে? স্টুডেন্ট এবং টিচার, সেই জন্য দে। মনে রাখবা, যদি এখানে ফার্স্ট পার্সন, এই স্পিকার এবং লিসেনের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে এখানে উই হতো, যেহেতু এখানে ফার্স্ট পার্সন নাই, তাহলে এখানে এটাও থার্ড পার্সন, এটাও থার্ড পার্সন, সেজন্য দে হয়েছে। আর এটা কথা ছিল যে যদি প্রপোজড হয় তাহলে সাবজেক্টের পরে শুট বলবে, এখানে শুট বসেছে। তো এখানে দেখো এই পরিবর্তনগুলো এখানে হয়েছে। আবার এই একই জিনিস যখন এবার দেখো লেট আস না হয়, যদি লেট মি হয়, তাহলে ধরো আমরা জানি লেট মি দিলে আমরা সবসময় রিকোয়েস্টেড লিখবো। এই যে এখানে যেমন প্রপোজড লিখেছি, এবং আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় সেন্টেন্সের অর্থ অনুসারে হয়, রিকোয়েস্টেড লিখবো, এবং দ্যাট দিয়ে যে যোগ করবে, এবং মি বলতে এখানে ফার্স্ট পার্সন মানে ম্যান, এখানে হি বসেছে, আর এখানে এই যে মাইট বসেছে। খেয়াল করবো, যখন রিকোয়েস্টেড হলো তখন এখানে, যখন প্রপোজড হলো তখন শুট বসিয়েছো, বাট যখন রিকোয়েস্টেড হলো তখন তুমি মাইট বসিয়েছো। আমরা যদি 12 নম্বর উদাহরণটা দেখি, তাহলে সেখানে দেখবো যে লেটস, এদের সংক্ষেপে, সেখানে দেখুন তো একই রকম, লেটস মানে উই শুট, একই রকম মূলত, ওখানে লেট আস, এখানে লেটস, একই রকমের। যদি 13 নম্বর আমরা দেখি, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স সে টু দ্য স্টুডেন্টস, কমা ব্রেড কমা, সাবজেক্ট এখানে নাই, দেখো রাইট এ প্যারাগ্রাফ। তাহলে এখানে এই যে টিচার তো অর্ডার করে, স্টুডেন্টকে সেখানে অর্ডার লেখা হয়েছে, এই যে অর্ডার লেখা হয়েছে, হ্যাঁ। আর এখানে এই যে টু দিয়ে যোগ করা হয়েছে, টু দিয়ে যোগ করা হলো কেন? কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং সাবজেক্ট নাই, সেই জন্য লেট ছাড়া। আর যখন আমরা টু দিয়ে যোগ করবো তখন এটা ইনফিনিটিভ হয়ে যাবে, তখন এই ভার্বের আর পরিবর্তন করা যাবে না। এটা মনে রাখবে যে ভার্বের পরিবর্তন করা বলা হয়েছিল ভিহান থাকলে ভিডিও হবে, সেটা কিন্তু এখানে আর প্রযোজ্য নয়। এখানে প্রযোজ্য হলো টু, ইনফিনিটিভ করে দিয়েছে, আমরা এখানে ভার্বের আর পরিবর্তন করতে পারবো না। যদি সাবজেক্ট থাকতো তাহলে কিন্তু করতে হতো, যেমন এখানে সাবজেক্ট ছিল শুট লিখেছি, এখানে সাবজেক্ট ছিল মাইট লিখেছি, এখানে নাই, তাই আমরা শুধু টু এর পরে ভার্বটা সরাসরি লিখে ফেলবো, বাকিটা যা আছে তাই। এই প্যারাগ্রাফ পরেরটা যেমন বেগার সে টু মি গিভ মি, এখানে একরকম বেগার তো আর অর্ডার করে না, বেগার রিকোয়েস্ট করে, সেজন্য এখানে রিকোয়েস্ট লিখেছি, বেগার রিকোয়েস্ট করেছে। তারপরে এখানে টু দিয়ে যোগ করেছি, যে আগে একই পদ্ধতি আছে, আর বাকিটা সব একই রকম আছে। গিভ মি এ কয়েন, গিভ মি এ কয়েন, গিভ হিম এ কয়েন, তাহলে এখানে হিমটা হলো, কারণ মিটা মানে হিম, বুঝতে পারছো? আমরা যদি 15 নম্বর উদাহরণ দেখি, তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে উইস্ট করেছে, যেটা আমরা ইতিমধ্যে শিখেছি, দ্যাট ইজ সে টু স্টুডেন্ট উইস্ট গুড মর্নিং, উইস্ট গুড মর্নিং। খেয়াল করে এখানে কমান্ড ওয়ার্ডেড কমা টমা কিচ্ছু নাই, মানে এগুলোর কোনো সাবজেক্টও নাই, যেন কোনো কানেক্টরের প্রয়োজন নেই, শুধু গুড মর্নিং লিখে দিলেই হবে। আর এখানেও তাই, হ্যাপি বার্থডে একই রকম, উইস্ট করেছে হ্যাপি বার্থডে, আর কিছু নাই এখানে। আর যদি এইভাবে সেন্টেন্স থাকে, দ্য ম্যান সেইড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তখন তুমি কী করবে? তখন দেখো এটা একটা প্রার্থনা, এটা একটা ইচ্ছা পোষণ করা, সেই জন্য দেখো দ্য ম্যান উইস্ট দ্যাট। এই যে এখানে লং লিভ নালে সাবজেক্ট হলো আওয়ার প্রেসিডেন্ট, আওয়ার প্রেসিডেন্ট হলো কি দেয়ার প্রেসিডেন্ট, এই জন্য দেয়ার প্রেসিডেন্ট আগে বসছে। দেখো এই যে দেয়ার প্রেসিডেন্ট, তারপর হচ্ছে এই যে অপটেটিভ সেন্টেন্স আমরা বলছিলাম সাবজেক্টের পর সবসময় মাইট বসেছে, মাইট বসেছে
লিভ লং না লিখে লিখছে, লং লিভ না লিখে লিখছে লিভ লং। এই সেন্টেন্সটা একটু মনে রাখবে আর কি, যে অপটেটিভ সেন্টেন্সে যদি ওই ধরনের সেন্টেন্স থাকে তখন আমরা এইভাবে করব। তো আশা করছি তোমরা এইগুলো বুঝতে পারছো। তাছাড়া আরও কিছু ধরো আমরা দেখতে পারি, যেমন ধরো বলা হলো দ্য মাই মাদার সে টু মি মে আল্লাহ ব্লেস ইউ, এটা দেখো এটা দেখো এক ধরনের অপটেটিভ সেন্টেন্স। সেখানে মাই মাদার প্রেড, আল্লাহ থাকার কারণে প্রেড বসেছে, দ্যাট আল্লাহ ওই যে মে আছে মাইট হয়েছে ব্লেস মি। Again, he said to me, what a nice bird it is. এখানে exclamatory sentence আমরা জানি, exclamatory sentence কে exclaim to with joy হয়, exclaim with joy লিখেছি এবং that দিয়ে যোগ করেছি। and এখানে বলা হয়েছে যে it is না হয়েছে it is না হয়ে was হয়েছে a very nice bird, কারণ আমরা জানি exclamatory sentence কে assertive করতে গেলে এইভাবে করতে হয়। 20 নম্বর আছে he said to me how beautiful the bird is, এখানেও একই রকম exclaim to with joy that the bird was very beautiful, এইভাবে আর কি। কিন্তু আরও কিছু স্পেশাল ব্যবহার রয়েছে, যেমন ধরো 21 নম্বর দেখো, মাই ফ্রেন্ড সে টু মি কনগ্রেচুলেশন, আমার বন্ধু আমাকে বললো অভিনন্দন। এই ধরনের কনগ্রেচুলেশন যদি থাকে তুমি লিখবা কনগ্রেচুলেটেড, এটা একটু ভালো করে মনে রাখবা, এগুলো মনে রাখা খুব দরকার তোমাদের, এটা ভালো মনে রাখবা যে কনগ্রেচুলেটেড। কনগ্রেচুলেটেড কেন হলো? এই যে কনগ্রেচুলেশন থাকার কারণে। তাহলে কনগ্রেচুলেশন থাকলে আমরা কি লিখবো? এখানে এই সে টু জায়গায় লিখবো কনগ্রেচুলেটেড। একইভাবে যদি এভাবে কনগ্রেস থাকে তাও একই রকমের কনগ্রেচুলেটেড। আর কোনো কিছু দরকার নাই, দেখো এখানে কিন্তু কমাই বের করে কোনো কানেক্টরের প্রয়োজন হয় নাই, কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, জাস্ট সরাসরি আমরা এই কনগ্রেচুলেটেড লিখেছি। আবার এখানে মাই ফ্রেন্ড সে টু মি কনগ্রেটস, সেটা আমরা লিখছি মাই কনগ্রেচুলেটেড মি। বা মাই সে টু মি থ্যাংক ইউ, থ্যাংক ইউ যে থ্যাংক ইউ আছে, যে থ্যাংক ইউ কিন্তু এখানে লিখছি দেখো থ্যাংকড মি, পাস্ট টেন্স। খেয়াল করা সে টু আছে পাস্ট টেন্স, সে টু পাস্ট টেন্স, সে টু পাস্ট টেন্স, সেই জন্য আমরা থ্যাংকড মি লিখেছি। একইভাবে এরকম আছে যেমন ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, সেখানে আমরা ওয়েলকামড লিখতে পারি। এখানে আর দরকার নেই সাবজেক্ট ভার্বটাগুলো কিছু প্রয়োজন নেই। তাহলে এখানে তিনটে ভার্ব আমরা পেলাম, একটা হলো কনগ্রেচুলেশন, একটা হলো কনগ্রেটস, একটা হলো থ্যাংক ইউ, এটা হলো ওয়েলকাম। এই ভার্বগুলো আমরা একই ভার্ব দিয়ে দুটো কাজ করতে পারি। এরপরে দেখো আমরা দেখবো এখানে শুধু ওয়েলকাম থাকলেও সে একই রকম ব্যবহার হয়। এরপর আমরা দেখো 26 নম্বর উদাহরণ যদি দেখো, দ্য টিচার সে টু দ্য স্টুডেন্টস ম্যান ইজ মর্টাল, এই যে দেখো ইউনিভার্সাল ট্রুথ, told the student that man is mortal, মানুষ মরণশীল, এখানে কোনো পরিবর্তন হয় নাই কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ। আবার the student said to me would you give me some money, এটা একটু ভালো করে খেয়াল করবে। এই ধরনের উড বা কুড দিয়ে যদি কোশ্চেন করা হয়, উড বা কুড দিয়ে যদি কোশ্চেন করা হয় তাহলে এটা রিকোয়েস্টেড হয়। যেমন দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড, তাহলে রিকোয়েস্টেড পেলাম, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, অথচ আমরা বলতেছি এটা ছিল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু আমরা বলছি এখন এটা রিকোয়েস্টেড, কেন ইন্টারোগেশন তো আস্কড হওয়ার কথা। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে যে উড বা কুড দিয়ে যদি কোনো কোশ্চেন করা হয় তাহলে সেটা ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স অনুযায়ী রিকোয়েস্টেড ফর্মুলা, এটা একটা অনুরোধ, এটা ইংরেজি ভাষার একটা সবচেয়ে ভদ্র ব্যবহার, যে উড বা কুড দিয়ে প্রশ্ন করা। যেমন কুড ইউ গিভ মি সাম মানি, আসলে এটা কোনো কোশ্চেন না, এটা একটা উদাহরণ, এটা একটা রিকোয়েস্ট। উড ইউ গিভ মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা দিবে, এটা একটা রিকোয়েস্ট। সেই জন্য এই ধরনের সেন্টেন্স উড বা কুড দিয়ে কোশ্চেন থাকলে তুমি সেখানে এটা রিকোয়েস্টেড নিয়মে করবে এবং টু দিয়ে যোগ করবে, এই যে টু দিয়ে যোগ করে বাকি অংশটা লিখে দেবে, গিভ মি পার্সন পরিবর্তন করে সাম মানি। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স পদ্ধতিতে না করে তোমরা করবে এটা ইম্পারেটিভের নিয়মে করবে, রিকোয়েস্টের ব্যবহার করে। দ্য টিচার সেড টু মি ইউ হ্যাভ ডান ইট, ইউ হ্যাভ ডান ইট, এই নিয়মটা একটু দেখো ভালো করে। এই ধরনের ক্ষেত্রে কি হয় বলছে, দেখো ইউ হ্যাভ ডান ইট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ হ্যাভ ডান ইট এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাবসলিউটলি অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো কিন্তু এই সেন্টেন্সটা সেটা একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, তাহলে এটা কীভাবে হলো? সেন্টেন্সটা ইন্টারোগেটিভ নয়, কিন্তু সেখানে আবার একটা কী দেওয়া হয়েছে, একটা কোশ্চেন মার্ক দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা কীভাবে হলো? তাহলে যদি এই ধরনের সেন্টেন্স হয়, আসলে এটা পড়তে দেখো, পড়ার সময় তোমাকে পড়তে হবে ইউ হ্যাভ ডান ইট, ইউ হ্যাভ ডান ইট, মানে এটা একটা এক্সক্লেমেশন এবং কোশ্চেন দুটো কাজ হয়েছে। যদি এরকম কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে তখন তুমি এটা লিখে নিবে এভাবে, বিং সারপ্রাইজড, বিং সারপ্রাইজড লিখে তারপরে তুমি বাকিটা অন্য নিয়ম অনুযায়ী করবে। যেমন আমরা এখানে দিতে পারি বিং সারপ্রাইজড, কমা দাও, বিং সারপ্রাইজড এখানে কমা ব্যবহার করতে পারো, বিং সারপ্রাইজড দ্য স্টুডেন্ট আস্কড মি ইফ আই হ্যাড ডান ইট। কারণ তাহলে বিং সারপ্রাইজটা কেন বসছে? শুধু এই কোশ্চেন মার্কটার জন্য, এই কোশ্চেন মার্কটার জন্য আমরা বিং সারপ্রাইজ লিখেছি, মনে রাখবা। আর বাকিটা ইন্টারোগেটিভের নিয়ম অনুযায়ী দ্য স্টুডেন্ট আস্কড মি বসেছে, তারপরে এখানে যেহেতু ডাব্লিউএস কোশ্চেন না, এফ দিয়ে যোগ করেছে আই হ্যাভ ডান ইট। তাহলে এটা আশা করি এই নিয়ম, এখানে যে নিয়মগুলো সেটা বুঝতে পারছি। ইউনিভার্সাল ট্রুথ পরিবর্তন করা যাবে না, উড বা কুড দিয়ে প্রশ্ন করলে সেটা কি হবে, রিকোয়েস্ট হয়ে যাবে, ইম্পারেটিভ নিয়মে করতে হবে।
অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে আমরা বিং সারপ্রাইজ লিখে সেটা ইন্টারোগেটিভের নিয়মে করব। আরেকটা নিয়ম আমরা দেখবো, স্টুডেন্ট সে টু মি ব্রাদার উইল ইউ গিভ মি এ হ্যান্ড। এখন খেয়াল করো, এখানে এটাকে বলে ভকেটিভ কেস। এই যে ব্রাদার বলে সম্বোধন করেছে, আমি তার ভাই নয় কিন্তু আমাকে ভাই বলে সম্বোধন করেছে। যদি এই ধরনের কেস হয় তাহলে তোমরা এইভাবে লিখে নিবা, এই যে অ্যাড্রেসিং মি অ্যাজ ব্রাদার, অ্যাড্রেসিং মি অ্যাজ ব্রাদার লিখে নিবা আগে। কেন লিখে নিবা? এই যে ব্রাদার বলে রেখেছে সেই জন্য। এখানে যদি ফ্রেন্ড হতো তাহলে লিখতে অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড, যদি আঙ্কেল হতো লিখতে অ্যাড্রেসিং মি অ্যাজ আঙ্কেল। তারপর দ্য স্টুডেন্টস আস্কড ইফ আই উড গিভ হিম এ হ্যান্ড। দেখো এখানে উইল দিয়ে কোশ্চেন করা হয়েছে, তাই আমরা ইন্টারোগেটিভ নিয়মে করেছি উড গিভ হিম এ হ্যান্ড। যদি এখানে উড দিয়ে হতো তাহলে কিন্তু আমরা রিকোয়েস্টেড দিয়ে করতাম। তো আশা করছি তোমরা এই যে রুলগুলো বললাম আমি, এটা তোমরা বুঝতে পারছো এবং এগুলো তোমরা আবার দরকার হলে দেখবে। আমরা যদিও সবগুলো নিয়ম আমরা আগে কথা বলেছিলাম, তারপর এটা একটা কতগুলো সেন্টেন্স আমরা দেখলাম যে যেখানে আমি তোমাদের জন্য সাজালাম, যে দেখা গেলো যে এই সব প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো যাতে তোমাদের না হয় সেই জন্য। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এটা আমি যে কথাগুলো বলছিলাম সেগুলো খুব ভালো করে শুনবে এবং প্রয়োজনে আবার শুনবে এবং সেগুলোকে তুমি হেডফোন দিয়ে শুনে এগুলো এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে পারো কিংবা অন্যভাবে প্র্যাকটিস করতে পারো। এটা আমাদের ইসের জন্য যেভাবে হয়। তাহলে বাসায় আমি তোমাদের কিছু কাজ দিয়ে দিই, তোমরা এখন তাহলে বাসায় হোমওয়ার্ক করবে। তোমাদের বইটা আছে, সেই বইয়ের ভিতরে যে এক্সারসাইজ আছে সেখান থেকে 1 থেকে 10 পর্যন্ত হোমওয়ার্ক করে ফেলো। তাহলে তোমাদের দেখা যাবে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার এখানে ভিডিও লিঙ্কের এখানে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেবো এবং আশা করছি তোমরা প্র্যাকটিস করবে। মনে রাখবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তুমি প্র্যাকটিস না করলে এই সমস্ত নিয়মগুলো যতই তুমি জানো না কেন, তুমি প্রয়োগ না করলে, তুমি যদি এটা বাস্তবে প্রয়োগ না করো তাহলে তোমার কোনো লাভ হবে না, কারণ তুমি ভুলে যাবে। এখন এটা করেছো, আজকে দেখে যদি দেখো আজকে এবারে প্রয়োগ করবো, তারপর আবার অন্য আরেক সময় আর একটা করবো। তো যাই হোক, আজকে আমার সাথে তোমাদের এই ক্লাস করেছো সেজন্য তোমাদের অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা এটি উপকৃত হবে এবং খুব শীঘ্রই আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।